আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের লম্বা লাইন, চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল, বেশি দামে পাওয়া যাচ্ছে খোলা বাজারে। 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। ৭১-এর ভয়াল কাল রাত্রি আজ। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। ফরিদপুরের বোয়ালমারীতে পরাজিত এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব। টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেছে একজনের। ঝুঁকিপূর্ণ ঘোষণা 2 যুগেও অপসারণ হয়নি লালমনিরহাট স্টেশনের ফুট ওভারব্রিজ, প্রতিদিন হাজারো মানুষের পারাপার, দুর্ঘটনার শঙ্কা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়, কোথাও তেল মিলছে না, কোথাও মিলছে। দেশ জুড়েই এখন এমন পরিস্থিতি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মোতাবেক ডিপো থেকে জ্বালানি না পাওয়ায় এই দুরবস্থা। গ্রাহকরা বলছেন, গাড়ির বদলে খোলা বাজারে তেল বিক্রি করে দিচ্ছে পাম্প মালিকরা। অন্যদিকে খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে বহুল আরাধ্য পেট্রোল, ডিজেল এবং অকটেন। রাত গড়িয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই ফিলিং স্টেশনে দিনের একটা বড় সময় পার করতে হচ্ছে চালক ও গাড়ির মালিকদের। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিলেও নিশ্চয়তা নেই আদৌ তেল মিলবে কিনা। ওই জায়গায় এক পাম্পে গেছি, তাও নাই। এই জায়গায় আছে, বলা পুরো পাম্পের ভিতরে এই জায়গায় আছে, 300 টাকার উপরে তেল দেয় না। আমি সকাল থেকে 2-3টা পাম্পে ঘোরাঘুরি করছি, কোথাও তেল পাই নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। 2টা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। প্রায় 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছে তেলের জন্য, কিন্তু এখনো তেল পাইনি। অনেক ভিড়, ভোগান্তি হচ্ছে অনেক। সকাল থেকে এখন পর্যন্ত কম হলে 7টা পাম্প, 2টাতে এমন ভিড় ছিল যে দাঁড়ানোর সুযোগ ছিল না। আজকে এখানে পাইলাম দিল 200 টাকার, কিন্তু আমার যে পথটা চলতে হবে তাতে অন্তত 400 টাকার তেল লাগে। সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার পর বেশিরভাগ পাম্প রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে, দামও রাখা হচ্ছে নিয়ম মাফিক। কিন্তু অনেক স্থানেই ফিলিং স্টেশনে বড় করে লেখা জ্বালানি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল সংকটে সব পাম্পই সাময়িকভাবে বন্ধ। কালকে 9000 লিটার ডিজেল পেয়েছি শুধু, আর অকটেন তো আমরা আজকে 5 দিন পাই না। অলরেডি আমি প্রায় 15-20টা থেকে পাম্প আমি কালকে ঘুরছি, তেল পাইনি। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। তেলে যেহেতু মজুত নাই, সেহেতু এখন আমাদের বন্ধ রাখা লাগবে। বন্ধ রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না, যেটুকু পাচ্ছি সেটুকু ভোক্তাদেরকে দিতে গিয়ে ভোক্তাদের উপচে পড়া ভিড়, তাদের চাহিদা আমরা মেটাতে পারতেছি না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না। কেউ আবার বলছেন, ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ করছেন, পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। পাম্পে তেল না পাইলেও বাইরে কিন্তু চড়া দামে তেল পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে যে বাইরে আপনি 250 টাকা দেন, আপনি তেল পাবেন। পাম্পে আসলে তেল নাই, অথচ পাম্পের থেকে হাফ কিলো 1 কিলো দূরে গেলেই লোকাল বাজারে তেল পাওয়া যাচ্ছে 150 থেকে 200 টাকা লিটার। নিস্তব্ধ এক রাত, যেই রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি পেশাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। নির্মম 25 মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে শহীদদের বিনম্র চিত্রে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। 25 মার্চ 1971, দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের উপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া। ভয়াল সেই রাতে হঠাৎ করে বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। লাশের স্তূপ বলতে যা বোঝায় সেরকমই। তাহলে যে গোটা 25 লাশ আছে, সেখানে আমাদের বন্ধুর
হেলালুর রহমান চিশতির লাশও ছিল। ওখান দিয়ে একটা রাস্তা ছিল তখন ব্রিটিশ কাউন্সিলে যাওয়া, ব্রিটিশ কাউন্সিল মার্চ দিয়ে সলিমুল্লাহ হলে যাওয়া। ব্রিটিশ কাউন্সিলে 8 জন পুলিশ ছিল, 8 জন পুলিশকে হত্যা করেছে। ওদের কিন্তু কবর ব্রিটিশ কাউন্সিলের ভিতরে আছে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে শহর, প্রজন্ম, জীবনের গতি, কিন্তু সেই স্মৃতির গভীরতা কি হারিয়ে গেছে? মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অসামান্য গ্রন্থ 266 দিনের স্বাধীনতা, নিজের লেখা বইটি এখনও উল্টে পাল্টে স্মৃতি হাতড়ান বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদির। বয়সের ভারে খানিক ঝাপসা হয়েছে স্মৃতির ভাণ্ডার, মানুষপটে তবুও জলজ্বলে 25 মার্চের কাল রাত। আমি সমস্ত ঢাকা টাউনের বিভিন্ন ইউনিয়নে যে এই ব্যারিকেড সৃষ্টি করার জন্যে সবাইকে অনুরোধ করার পরে রাজাবাগের পুলিশ লাইনের কাছে এসেছি, তখন আর কি পাকিস্তান আর্মিরা ফায়ারিং শুরু করলো। স্বাধীনতার এত বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে? কাল মহান স্বাধীনতা দিবস। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাল ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধটি। 1971 সালের 26 মার্চ রক্তক্ষয়ী সংগ্রামের পর পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা বাংলার আকাশে উড়াতে সক্ষম হয় বাংলার বীর সন্তানরা, যাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। সেই মহান মানুষগুলোকে শ্রদ্ধা জানাতে রাত পোহালেই 56তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলের ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফরিদপুরের বোয়ালমারীতে গাছ বিক্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরাজিত এমপি প্রার্থী ডাক্তার গোলাম কবিরের গুলিতে প্রাণ গেছে তার ছোট ভাইয়ের। সকালে উপজেলার চৌতুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 2 ভাই গোলাম কবির ও হুমায়ুন কবিরের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পৈতৃক জমির গাছ বিক্রি নিয়ে সকালে 2 ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই গোলাম কবির ছোট ভাই হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান হুমায়ুন। পরে স্থানীয়রা গোলাম কবিরকে ধরে পিটুনি দেয়, ভাঙচুর করা হয় তার বাড়ি ও গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাম কবিরকে আটক করে থানায় নেওয়া হয়। গোলাম কবির 13শ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি একসময় কৃষক লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। এইখানে যে গাছ আছে ওনাদের জমিতে, সেই গাছ কাটা নিয়ে উনি চলে আসছে তার গাড়ি নিয়ে, সাথে তার শর্টগান দিয়ে, সেই শর্টগান দিয়ে তাকে গুলি করছে। এটা হচ্ছে এখানকার ঘটনা এবং ঘটনাস্থলেই মারা গেছে। টাঙ্গাইলের কালীহাতিতে কবরস্থানে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।